যদি শেখ হাসিনা গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আগে আমি আসাদ আলী জীবন দেবো, আমি আগে জীবন দেব, তারপর শেখ হাসিনা গায়ে হাত দিতে হবে। শেখ হাসিনা দেশে উন্নত করছে, ও আমাদের দেশের মাও। তাহলে একবার না 3বার শেখ হাসিনাকে মারার প্ল্যান করছে। আল্লাহ যদি না মারে, জীবনে কেউ মারতে পারবো না। এটা নতুন স্বাধীনতা, এটা স্বাধীনতা কারা লওয়া, এটা তো স্বাধীনতা লয়, এটা স্বাধীনতা কারা লিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অনেক মানুষ সুখে থাকিছে। আর এখন বর্তমান যে কি নাটক, সব দল মিলায় শেখ হাসিনা তাড়ানোর এবং চেষ্টা এবং প্রতিজ্ঞা করে শেখ হাসিনা আছে। শেখ হাসিনার আমলে 1000, 1200, 1400, 1500 আমরা ঘরে লেগেছি। তাহলে শেখ হাসিনার আমলে উন্নত বেশি। দুর্ভিক্ষ মরলে আমি মরবো, আসিফ নজরুল মরবে না, উপদেষ্টা নাহিদ ইসলাম মরবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কি কোনো কমতি আছে? বড় বড় ডিনার পার্টি হইতেছে। আমি একটা রিক্সা চালক নিয়ে গেছিলাম, আমাদের কপালে 1 কাপ চাও মিলে নাই। এদেশে দুর্ভিক্ষের মেলা বসবে, এদেশে দুর্ভিক্ষের মেলা বসবে। আপনারা বৃক্ষ মেলা শুনছেন না? এই সামনে আসবে দুর্ভিক্ষের মেলা। কারণ আমাদের কথাগুলো কিন্তু শুনতে চাইবে না। আমরা নিম্নস্তরের মানুষ, আমাদের চেয়ে নিচে কোনো লোক নাই। তো আমরা নিচের থেকে এই কথা কি উপর মহল পর্যন্ত পৌঁছাবে? ওনারা যা বলবে, ধরেন 1 গ্লাস পানি ঢাললে 1 ফোঁটা আমার উপরে পড়বে, এটাই হবে। কিন্তু আমি যদি এনে 1 বালতি মারি, ওনারা নাকি আমি পৌঁছাইতে পারবো? আমাদের কথা যতই মূল্যবান হোক, ওরা কি সহজে কাজে নিবে? কারণ দুর্ভিক্ষ মরলে আমি মরবো, আসিফ নজরুল মরবে না, উপদেষ্টা নাহিদ ইসলাম মরবে। আজকে 1 কেজি তরকারি কিনে নিয়ে আমি ঠিক মতো খাইতে পারতাছি না। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কি কোনো কমতি আছে? বড় বড় ডিনার পার্টি হইতেছে। আমি একটা রিক্সা চালক নিয়ে গেছিলাম, আমাদের কপালে 1 কাপ চাও মিলে নাই। ওই ডক্টর ইউনূস কি দরিদ্র? ওনার ভিতরে কি আত্মীয়তা নাই? কই আছে পদ্ধতি? আমরা ওই কয়েকটা রিক্সা চালক ওনার বাসভবনের সামনে গেছিলাম, উনি আমাদের 1 কাপ চা খাওয়াইলে কম পড়তো। কিন্তু অনেক কি বলবেন যে এই সুযোগগুলা এখন দেশবাসী যখন দেখছে না, তখন ওই ইসকন বিভিন্ন ধরনের সংগঠনেরা আমাদের ওই কোমলমতি সন্তানদেরকে নষ্ট করার পায়তারা করতেছে। তারা নিয়ে শ্রীরাম 75 যে ঘাতক, তারাও বঙ্গবন্ধুর বাড়ি জ্বালাতে পারেননি। বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী এই দেশ থেকে তাকে তাড়িয়ে দেননি, তাকে মাস্টার প্ল্যান করে সরিয়ে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্ররা যেটা করেছে সেটা ওনারা না বুঝে করেছে। এখন যে আসলে একটা যে মাস্টার প্ল্যান হয়েছে, এটা ওনারা বুঝতে পারেননি। এটা সম্পূর্ণ সাজানো নাটক প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেবের। আগামী 16 ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে যেভাবে মরিয়া হইয়া এই ফ্যাসিস্ট মোহাম্মদ ডক্টর ইউনূস যেভাবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে গণগ্রেপ্তার করতেছে, এটা আমি মনে করি যে ঠিক নয়। 75 যে ঘাতক, তারাও বঙ্গবন্ধুর বাড়ি জ্বালাতে পারেননি। আজকে দেখেন দেশের যে পরিস্থিতি, সেটা আমরা নিয়ন্ত্রণ তো দূরের কথা, দেশ এমনই একটি অবস্থায় চলে যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ধ্বংসের পথে। আর যে মাস্টার প্ল্যানটা সে তৈরি করেছে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী এই দেশ থেকে তাকে তাড়িয়ে দেননি, তাকে মাস্টার প্ল্যান করে সরিয়ে দিয়েছে। ইভেন সামনে যেই মাস্টার প্ল্যানটা তৈরি করেছে, এটা কখনই যে আমাদের রাষ্ট্রের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কখনই এটা সাকসেস করতে পারবে না, এটা আমরা আশাবাদী। ছাত্ররা যেই আন্দোলনটা করেছে, আসলে ছাত্র থেকে আপনার একটা টাইমে শিক্ষক হয়, সেখান থেকে বিসিএস ক্যাডার হয়, অনেক কিছু হয়। যখন একটা স্কুল বা কলেজে একটা যে টিচার, উনি যখন ছাত্রদেরকে হুকুম করে, তখন অনেক কিছুই করে। দেশবাসী যে অবস্থায় আছে, আমি মনে করি যে টোটালটাই ভালো নেই। কারণ দেশের সবচেয়ে বড় সম্পদ হলে গিয়ে আয় যদি না করতে পারে, মানুষ কিভাবে খাবে? সেই অবস্থায় দেশ এখন জিরো টলারেন্স। আসলে আগামী দিনে বাংলাদেশটা কীরকম হওয়া উচিত এটা আমি বলতে পারি না, তবে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে এটা 500 বছরে হবে কিনা সেটা সন্দেহ, আর সামনে কি হবে সেটা আমি বলতে পারি না। তবে এতটুকু আশাবাদী, বৈষম্য বিরোধী ছাত্র নামে যে কাজটি হয়েছে সেটা পরিপূর্ণ সাকসেস না করতে পারলো বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা সাকসেস করবে। তার কারণ হচ্ছে কি, আমরা আওয়ামী লীগ করি, এটাই বাস্তব, এটাই সত্যি কথা। আর 16 ডিসেম্বর উপলক্ষে যে গণগ্রেপ্তার করতেছে, এটাকেও আমরা ভয় পাচ্ছি না। শেখ হাসিনা খারাপ ছিল, সেই এখন ভালো, কারণ এখন তো আর ভালোর কিছু দেখি না। কিন্তু এর দিনে তো দাম কম ছিল, এখন কিন্তু সে আরো বাড়ছে দাম। তা হে কি উপকার করলো আমাদের? হে কমাবার জন্য আসছে, কমছে কই? কোনো কিছু কমে নাই। তাহলে এটার লাভ কি হলো গরিবের জন্য? আমাদের মতো যারা গরিব, হ্যাঁ, ওই যে 50 টাকা যেটা খাইছে, সেটা যদি এখন 70 টাকা, তা কেজিতে 20 টাকা গরিবের লাগে অনেক কিছু। যে হিসাবে এখন চলতে আছে, সেই হিসাবে মনে করি যে খারাপ ছিল সেই এখন ভালো, কারণ এখন তো আর ভালোর কিছু দেখি না। গরিব যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের তো দাম কমছে, বাড়ছে, সেটা কমে নাই।
রিক্সা চালায়, দিন মজুরি, কুলি, মিনতি এবং মতো, এরা তো খাইয়াই বাঁচতে পারতেছে না। তাহলে বাড়লো না কমলো কি তখন? রাস্তা বাইরে কাজ করে কোনো পয়সা নেই, কাজ করতে পারে না। দিন মজুরি যারা করে হ্যাঁ তো মনে হয় পেট চলে না। এমন সংসার আছে 2 কেজি চাউল লাগে, 2 কেজি চাউল কিনতে গেলে এখন 80 কত 160 টাকা। 160 টাকায় কি করতে পারে কোন? নিম্ন চাউল যেটা সেটাই 80 টাকা, 60 টাকা, 70 টাকা কেজি। খাইবো কি কোন? দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে আসে নাই, কোনো কি ওগুলা সরকারের মাথা ব্যথা নাই, শুধু অটো নিয়ে মাথা ব্যথা। আমার সাথে আমার ফ্যামিলি আছে, আমার বাল বাচ্চা আছে, তারা কি খাবে? আগে প্রয়োজন ছিল গরিবের পেট বাঁচানো, দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, তারপরে আপনি অটো নিয়ে চিন্তা করেন। অটো নিয়ে চিন্তা করতে হইলে আপনি অটোর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তাদেরকে একটা লাইসেন্সের আওতা নিয়ে আসেন, তাদেরকে সিটি কর্পোরেশনের কাগজপাতি করে দেন। আপনি যেখানে 10 লাখ অটো আছে এখানে 5 লাখ করেন, 5 লাখের কর্মসংস্থান দিয়ে তারপরে করেন। এখন যদি আপনার বন্ধই করতে হয় তাহলে তো এই লোকগুলা কোথায় যাবে? এই লোকগুলা কি চুরি করবো না ডাকাতি করবো না চিন্তাই করবো? ওই লোকগুলা কাজের ব্যবস্থা কে করবো? যদি এটাকে একটা লাইসেন্সের আওতায় বা সিটি কর্পোরেশনের এর আওতায় নিয়ে আসা যায় তাহলে এখন যে বিশৃঙ্খলাটা হইতেছে এটা ভবিষ্যতে হবে না। এখন তো মূলত অটোর বিশৃঙ্খলার কারণেই এটা অটো বন্ধ করার নির্দেশ দিতেছে। তো অটোর বিশৃঙ্খলা যেহেতু না হয় একটা লাইসেন্সের আওতা নিয়ে আসুক, কাগজপত্রের মাধ্যমে দেখ। এখন 10 লাখ অটো আছে, তার মধ্যে 5 লাখ করুক, 5 লাখ করে সিটি কর্পোরেশনের কাগজপাতি এবং কি ড্রাইভারদের প্রশিক্ষণের ব্যবস্থা করুক। ওটা না করে হঠাৎ করে যদি বলে যে হ্যাঁ অটো বন্ধ কালকে থেকে, তাহলে কালকে থেকে এই লোকগুলো কোথায় যাবে, কোথায় কি করবে, তাদের কর্মসংস্থান কোথায়? এই ব্যবস্থা তো সরকার করতে হবে না, এটা বাইরের দেশের সরকার এসে করবো? এটা তো অবশ্যই বাংলাদেশের সরকারের দায়িত্ব। শেখ হাসিনা সরকার থাকাকালীন আমরা 20 টাকা 30 টাকা করে আমরা আলু খেয়েছি, 10 টাকা করে খেয়েছি। এখন সময় তো হয়ে যায় 70 টাকা, সময় তো হয়ে যায় 90 টাকা। এই সিন্ডিকেটগুলো কে করতেছে? করোনাকালীন মুহূর্তে যতটাই অভাবগ্রস্ত মনে করেছিলাম তার থেকে এখন বেশি অভাব মনে করি। যে সে উপদেষ্টা হওয়ার পরে সে বলেছিল যে আমাদের বাংলাদেশে যে গুলিবিদ্ধ যারা হয়েছে সেই গুলিগুলো সর্বপ্রথম তদন্ত করবে, সেই তদন্তগুলো করেননি। কারণ তারা এই পর্যন্ত বসার পর থেকে এখন পর্যন্ত দেশ নিয়ন্ত্রণ তো দূরের কথা, এই যে দেশের যে পরিস্থিতি, শ্রমিক, এই যে অটো রিক্সার ব্যাপারটা যে বলছেন, অটো রিক্সা গল্লিতে চলবে, এটাই বাস্তব। এখন যদি এটা বন্ধ করে দেয় তাহলে তারা কি খাবে? এটাই যদি তারা নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কোনটা পারবে? আমি দেখি না এই জিনিসটা যে তারা কোনটা পারবে। আমি এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাই নাই, কোনো উন্নয়নের খাত পাই নাই। যে আমাদের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা কেন রেল লাইনের মাঝখান দিয়ে হেঁটে আসব? আমরা ওই সাইড দিয়ে গাড়ি দিয়ে আসতাম, টাকার অভাবে এখন বর্তমানে আসি। সেই সাবেক যে সরকার ছিলেন যেভাবে বাজারে মূল্য করেছিলেন, আমি চাই এখন যে বর্তমান সরকার আছে ডক্টর ইউনূস সাহেব বাজারের যে মূল্য সেই মূল্যটাকে অনেকটাই কমে আনুক। এটা যদি আনতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, আমাদের দেশের জন্য অনেকটাই ভালো হবে। তাহলে আমরা বেঁচে থাকবো, কামাই করে 500 টাকা যদি রোজগার করি 300 টাকা খরচ করতে পারবো, 200 টাকা আয় করতে পারবো। আর এখন যে পরিস্থিতি, আয় তো দূরের কথা, 500 টাকা খরচ করেও কামাই করেও আমার বাজারে টাকা হয় না। আমি দেশের নাগরিক, একটা ভোট দিব, সেইটা যেন অতি দ্রুত দেয়, সেইটা আমরা চাই। কোনো না কোনো সরকার এসে বসলে দেশটা হয়তো বা নিয়ন্ত্রণে আসতে পারে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, টিআর কাবিকা স্কিম, এগুলো অনেক কিছু বিলুপ্তি ঘোষণা করা আছে, কিন্তু আমি চাই যে কোনো একটা সরকার বসলে এগুলো আবার চালু হয়ে যাবে।